এক সময়ের কথা, কিছু সাপুড়ে একটি নির্জন জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন একটি ঘন গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে শুরু করে তারা। একজন সাপুড়ে একটা গর্ত শনাক্ত করে। সে তার সঙ্গীদেরকে বলল, এই গর্ত খুঁজে দেখা উচিত। তাই তারা ওই সাপের গর্ত খুঁড়তে শুরু করে। গর্ত থেকে এক ভয়ঙ্কর কাল নাগ বের হলো। সাপুড়ে সেই নাগটাকে ধরে ফেলে এবং সেটা নিয়ে নিজের ঝুড়িতে বন্ধ করে দেয়। তারা সেই সাপকে ঝুড়িতে রেখে সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে তাদের মনে আসে যে আমরা এই নাগের বিষ বের করে ফেলি। তাই তারা সেই ঝুড়ি খুলেই তারা চকিয়ে যায়। ঝুড়ি থেকে নাগ নিখোঁজ হয়ে গেছে এবং সেই নাগের জায়গাতে সেখানে একটি সুন্দর ও মূল্যবান নৌলক্ষ্মী হার রাখা আছে। সেই নৌলক্ষ্মী হার দেখে সাপুড়েরা খুব খুশি হয়। সবাই ভাবতে থাকে, আমরা তো এক সাপ ধরেছিলাম, কিন্তু এই হারটা কোথায় থেকে এলো? কিন্তু যাক, ভালোই হয়েছে, এই হারটা আরো বেশি মূল্যবান। চলো আমরা এটি নিয়ে রাজার কাছে যাই। রাজা এই হার পেলে এর বদলে আমাদেরকে অনেক টাকা উপহার দিবে। এই ভেবে সাপুড়েরা রাজা চিত্রসেনের শহরে চলে যায়। চলতে চলতে সাপুড়েরা রাজার মহলে পৌঁছায়। তখন রাজার দরবার চলছিল। সেখানে রাজা তার সব মন্ত্রী বসেছিল। হঠাৎ দরবারে সাপুড়ের দল ঢুকে পড়ে। তখন রাজা তাদেরকে আসার কারণ জিজ্ঞাসা করে। সাপুড়ে বলল, মহারাজ, আমাদের কাছে একটা খুবই মূল্যবান দামি হার রয়েছে, যা আপনার রানীর গলায় খুবই সুন্দর মানাবে। মহারাজ, এমন হার আপনি আগে কখনো দেখেননি। তখন রাজা চিত্রসেন বলেন, দেখাও কেমন হার। সাপুড়ে তখন সেই বক্স খুলে হারটা দেখালো। তখন রাজা ও পুরো দরবারের মানুষ অবাক হয়ে গেল। সত্যিই তারা এমন হার কখনোই দেখেনি। তখন রাজা জিজ্ঞেস করলো, তোমরা এই অদ্ভুত হারটা কোথায় পেয়েছো? তখন সাপুড়ের সর্দার বলল, মহারাজ, আমি রাস্তার মাঝে খুঁজে পাই। তখন আমরা ভেবেছিলাম কেননা এই হারটি আপনার কাছে উপহার হিসেবে দিই। তখন রাজা বললেন, ঠিক আছে, আমি আপনাদের এই হার উপহার হিসেবে গ্রহণ করেছি। এই হার দেখে আমার রানী খুব খুশি হবে। এরপর রাজা মন্ত্রীকে নির্দেশ দেন, সাপুড়ের দলকে যথাযথ পুরস্কার দিয়ে সসম্মানে রাজসভা থেকে বিদায় দেওয়া হোক। সাপুড়ের দল প্রচুর অর্থ নিয়ে সেখান থেকে চলে যায়। মহারাজ হারের টুকরিটি নিয়ে রাজপ্রাসাদের ভেতরে গেল মহারানীকে দিতে। মহারাজ বলল, দেখো রানী, আজ আমি তোমার জন্য খুবই সুন্দর একটি উপহার এনেছি। তুমি এটা দেখলে খুব খুশি হয়ে যাবে। রানী তখন বলল, মহারাজ, তুমি কি এনেছো আমার জন্য? রাজা বলল, তুমি নিজেই দেখে নাও। এই বলে রাজা রানীকে টুকরিটি দিল। তখন রানী বক্সটি খুলে দেখে একটা সুন্দর ছোট্ট ছেলে ঘুমাচ্ছে। ছেলেটির মুখ এক আলোকময় দীপ্ত ছিল। ছেলেটা এত সুন্দর যে রানী তাকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং বলতে শুরু করে, মহারাজ, এতে তো সুন্দর একটা ছেলে ঘুমাচ্ছে। তখন রাজা বলতে শুরু করে, না, এতে তো নৌলক্ষ্মী হার ছিল। এই ছেলে কিভাবে আসে এখানে? রাজা রানীর কথা বিশ্বাস না করায় রাজা সেই টুকরি নিজেই দেখতে যান। তখন রাজা দেখে অবাক হয়ে যায়। শিশুটি দেখে রাজা খুব খুশি হয়ে যায়। রাজা ও রানীর কোনো সন্তান ছিল না। তাই তারা দুজনে ভাবতে শুরু করে যে এই পুত্রটি আল্লাহ তাদেরকে দিয়েছে। তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় এই ছেলেটিকে নিজেরাই লালন পালন করবে। আর এই বিষয়টি তারা কাউকে বলবে না যে হারটি এখন বালকে পরিণত হয়েছে। কিন্তু রাজার কিছু দাসী সেখানে তাদের কথোপকথন শুনেছিল। এই সময় রানী জিজ্ঞেস করে, মহারাজ, তোমাকে এই বালকটি কে দিয়েছে? রাজা উত্তর দেয়, রাজ দরবারে একটা সাপুড়ের দল এসেছিল। তারা আমাকে এই নৌলক্ষ্মী হার উপহার দিয়েছিল। কিন্তু আল্লাহর দয়ায় দরবার থেকে মহালয়া আসার সময় এই সুন্দর হারটি একটি পুত্র রূপে ধারণ করেছে। এখন থেকে এই বালক আমাদের পুত্র এবং ভবিষ্যতে আমাদের রাজগদির অধিকারী। সেদিন থেকে রাজা ও রানী বালককে নিজের পুত্রের মতো লালন পালন করতে শুরু করেছে। একদিন রাজা তার দরবারে ঘোষণা করে যে রানীর গর্ভে একটি সুন্দর পুত্রের জন্ম হয়েছে। এটা শুনে প্রজারা খুব খুশি হয়। পুরো নগরে উৎসব শুরু হয়। ধীরে ধীরে সেই ছেলেটি বড় হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে যুবক হয়ে ওঠে। এখন ছেলেটা বিয়ের যোগ্য হয়ে যায়। রানী বললেন, মহারাজ, শুভ কাজের দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার পুত্রকে বিয়ে দিয়ে দিন। রাজা চিত্রসেনের রাজ্যের পাশে আরেকটা রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার নাম ছিল জয়ন্ত। জয়ন্তের একটা সুন্দর কন্যা ছিল যার নাম ছিল বজন্তী। রাজা জয়ন্ত তার মন্ত্রীকে বলেছিল বজন্তীকে সব বিদ্যা শিখাতে। তাই বজন্তী 16 বিদ্যা জানতো। রাজা জয়ন্ত সিদ্ধান্ত নেয় যে তার কন্যার বিয়ে দিবে। তাই রাজা মন্ত্রীকে বলে, যাও আমার কন্যার জন্য একজন যোগ্য রাজকুমারের সাথে বিয়ে ঠিক করে এসো। মন্ত্রী রাজকুমারীর জন্য রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ান, কিন্তু সেই রাজকন্যার মতো সুন্দরী ও দীপ্তিময় রাজকুমার খুঁজে পান না। তিনি অনেক ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েন এবং শেষে রাজা চিত্রসেনের নগরে পৌঁছান। রাজা চিত্রসেন দরবারে বসেছিল। হঠাৎ করে মন্ত্রীর আগমন ঘটে। রাজা যখন তার ছেলেকে মন্ত্রীর সামনে নিয়ে যায়, তখন মন্ত্রী রাজকুমারকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং রাজকুমারী বজন্তীর সাথে তার বিয়ে পাকা করে নিজের রাজ্যে ফিরিয়ে যায়। কিছুদিন পর বিয়ের সঠিক সময় আসে। তখন রাজা চিত্রসেন তার ছেলেকে সাজিয়ে দুলা বানিয়ে রাজা জয়ন্তের কাছে যায়। সেখানে পৌঁছানোর পর রাজা জয়ন্ত খুব ভালোভাবে তাদেরকে স্বাগত জানায় এবং নিজের মেয়ের বিয়ে রাজকুমারের সঙ্গে দিয়ে দেয়। এভাবে রাজা চিত্রসেন তার পুত্রের বিয়ে দিয়ে আবার রাজধানীতে ফিরে আসে। ধীরে ধীরে সময় কেটে যায়। একদিন রানী রাজাকে বলে, মহারাজ, এখন আমাদের রাজ্যের দায়িত্ব আমাদের পুত্রের হাতে তুলে দেওয়া উচিত, যাতে সে রাজ্য চালানোর অভিজ্ঞতা পায়। এটা শুনে রাজা চিত্রসেন তার পুত্রকে যুবরাজ ঘোষণা করে। এখন রাজা চিত্রসেন নিশ্চিন্ত
ক্লান্ত হয়ে নিজের প্রাসাদে থাকতে শুরু করে এবং রাজকুমার খুব ভালোভাবে সবকিছু পরিচালনা করতে থাকে। একদিনকার কথা, রাজকুমারী বাজন্তী তার দাসীর কাছ থেকে একটা কথা শুনে। দাসী বলে, রাজকুমারকে জিজ্ঞেস করো তার বাবা মাকে। বাজন্তী খুব অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি বলছো? আমার স্বামীর বাবা তো রাজা চিত্রসেন। দাসী তখন বলে, না রাজকুমারী, তুমি ভুল করছো, এটা তার ছেলে নয়। আমি ঠিক জানি না রাজকুমার আসল বাবা মাকে, কিন্তু এটা নিশ্চিত জানি যে রাজকুমার রাজা চিত্রসেনের ছেলে নয়। তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করো। তখন রাজকুমারী বাজন্তীর মনে নিজের স্বামী নিয়ে সন্দেহ জাগতে শুরু করে। রাজকুমারী ভাবতে থাকে যে আজ সন্ধ্যা রাজকুমার আসলে তখন তাকে বিষয়টি অবশ্যই জিজ্ঞাসা করবে। যখন রাজকুমার সন্ধ্যায় মহলে আসে তখন রাজকুমারের স্ত্রী বাজন্তী রাজকুমারকে বলে, মহারাজ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রাজকুমার বলে, জিজ্ঞাসা করো রানী, তুমি কি জানতে চাও? তখন রাজকুমারী জানতে চায়, আমাকে বলো তোমার মা বাবাকে, তুমি কোন রাজবংশের? এটা শুনে রাজকুমারের মুখের অবস্থা কালো হয়ে যায় এবং বলতে শুরু করে, রানী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো রাজা চিত্রসেনের ছেলে। তখন বাজন্তী বলে, না মহারাজ, আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন, দয়া করে সত্যি কথা বলুন। রাজকুমার তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তো জেদ ধরে বসে আছে। তোমাকে বলতেই হবে তুমি কোন পরিবার থেকে এসেছো, তোমার মা বাবাকে। তখন রাজকুমার ভাবতে শুরু করে, আমাকে সবকিছু বলতেই হবে, কারণ সে প্রশ্নের উত্তর না দিলে বিশ্বাস করবে না। রাজকুমার তার স্ত্রীকে বলল, কোনো সময় আছে, তুমি কিন্তু পরে পস্তাবে এটার জন্য। কিন্তু রাজকুমারী জেদ ধরে বলল, না আমাকে বলতেই হবে। তখন রাজকুমার বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আমরা রাজপ্রাসাদ থেকে ভ্রমণে বের হব, আমি সেখানে গিয়ে তোমাকে সবকিছু খুলে বলবো। পরের দিন রথ সাজানো হলো, তাতে রাজকুমার এবং তার স্ত্রী বাজন্তী দুজনে বসে যান। ভ্রমণের ওসিলায় তারা রাজপ্রাসাদ থেকে বের হন, একটি নদীর তীরে চলে আসে। নদীটা দেখে বাজন্তী বলতে শুরু করে, মহারাজ তুমি আমাকে এই নদীর কাছে নিয়ে আসলে কেন? কি এই নদীর সাথে তোমার কোনো সম্পর্ক আছে? তখন রাজকুমার বলে, আমি আবার বলছি তুমি মানিয়ে নাও, আর আমার বংশ নিয়ে প্রশ্ন করো না, নইলে তোমাকে অনেক আফসোস করতে হবে। তখন সে মানে না, সে বলতে থাকে, মহারাজ আমাকে অবশ্যই বলো তোমার মাতা পিতাকে, তুমি কোন বংশের? রাজকুমারী বাজন্তী যখন মানতে চায় না তখন রাজকুমার নদীতে নেমে যায় এবং পানির মাঝে পৌঁছে যায়। সে বলে, রানী এখনো সময় আছে, তুমি আমার কাছে এই প্রশ্ন করো না, এখনো কিছুই হয়নি। কিন্তু রাজকুমারী বলে, যাই হোক না কেন আমি এই প্রশ্ন করেই ছাড়বো। শেষে রাজকুমার তার আসল নাগের রূপ ধারণ করে, তারপর নদীতে ডুবে যায়, পরে আর বের হয় না। রাজকুমারী বাজন্তী রাজকুমারকে খুঁজে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু রাজকুমারের কোনো খবর মেলে না। যখন অনেক সময় চলে যায় এবং রাজকুমার ফিরে আসে না, তখন রাজকুমারী বাজন্তী ভেঙে পড়ে, কারণ এখন তার স্বামী নাগ হয়ে কোথাও চলে গেছে। বাজন্তী সেখানে তাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে মিলে না। সে ক্লান্ত হয়ে নিজের রথের কাছে চলে আসে এবং সারথীকে বলে, রথটা মহলের দিকে নিয়ে চলো। মহলে পৌঁছে সে রাজাকে খবর দেয়। রাজা জানতে পারেন যে তার ছেলে নদীতে ডুবে গেছে। এটা শুনে রাজা খুব কষ্ট পান। রাজা ও তার সৈন্যরা নদীর তীরে পৌঁছান। নদীর বিভিন্ন স্থানে জাল ফেলা হয়, কিন্তু কোনো সফলতা মেলে না। অনেক খোঁজাখুঁজির পরেও তারা রাজপুত্রের লাশটি পায় না। শেষে হতাশ হয়ে রাজা ও রানী রাজকুমারী বাজন্তী তাদের প্রাসাদে ফিরে আসে। এই গল্পটির দ্বিতীয় পার্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।